হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য। তাই তোমরা প্রশ্নগুলো রেডি করে নাও। প্রথম ভিডিওতে 1 নম্বরের প্রশ্ন দিয়েছি, এই ভিডিওতে দেওয়া হবে তোমাদের 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন। তাই তোমরা চলো রেডি হয়ে নাও ভিডিওটা দেখার জন্য। চলো স্টার্ট করা যাক। দেখো এই প্রশ্নগুলো যেগুলো দেবো সেগুলো 2 বা 3 মার্কসের, ঠিক আছে? তাই চলো প্রথম প্রশ্ন দেখো, মহাকর্ষ কি? মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে যে আকর্ষণ শক্তির দ্বারা নিজের দিকে টানে তাকে মহাকর্ষ বলে। এই শক্তির জন্য পৃথিবীর সব বস্তু ও জীবকে নিজের দিকে আকর্ষণ করে রাখে। কোনো বস্তু উপরে ছুড়ে দিলে তা আবার মাটিতে ফিরে আসে মহাকর্ষ শক্তির জন্য। গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রের মধ্যে এই আকর্ষণ শক্তি কাজ করে। সূর্য গ্রহগুলোকে নিজের চারিদিকে ঘুরিয়ে রাখে মহাকর্ষ শক্তির কারণে। তাই মহাবিশ্বের গঠন ও গতির ক্ষেত্রে মহাকর্ষ একটি গুরুত্বপূর্ণ শক্তি। 2 এর দিকের প্রশ্ন দেখো, পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরুকে সংযোগকারী যে কাল্পনিক সরলরেখা কল্পনা করা হয় তাকে পৃথিবীর অক্ষ বলা হয়। পৃথিবী এই অক্ষের উপর ভর করে নিজে নিজে ঘোরে। এই ঘূর্ণনকে পৃথিবীর আবর্তন গতি বলা হয়। পৃথিবীর অক্ষটি সামান্য হেলানো অবস্থায় রয়েছে। এই অক্ষের কারণে দিন ও রাতের সৃষ্টি হয়। পৃথিবীর ঘূর্ণনের সময় কার্যক্রম এই অক্ষকে কেন্দ্র করে ঘটে। 3 এর দাগের প্রশ্ন থেকে, মুক্তিবেগ কাকে বলে? পৃথিবীর মহাকর্ষ শক্তিকে অতিক্রম করে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণ থেকে সম্পূর্ণ মুক্তি হয়ে মহাশূন্যে পাঠাতে যে সর্বনিম্ন বেগের প্রয়োজন হয় তাকে মুক্তিবেগ বলা হয়। এই বেগে কম হলে বস্তুটি আবার পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের প্রায় 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। রকেট ও উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে এই মুক্তিবেগ খুব গুরুত্বপূর্ণ। মহাকাশ গবেষণায় এই ধারণা বিশেষভাবে ব্যবহৃত হয়। এর সাহায্যে মহাকাশযানকে পৃথিবীর আকর্ষণ শক্তির বাইরে পাঠানো সম্ভব হয়। দেখো তারপরের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে? পৃথিবীর সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরতে ঘুরতে চলার যে গতি তাকে পৃথিবীর পরিক্রমণ গতি বলা হয়। পৃথিবী এই পথে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী একবার সূর্যকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে প্রায় 365 দিন 6 ঘন্টা সময় নেয়। এই সময়কে সৌরবছর বলা হয়। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে। এছাড়া দিন ও রাতের দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়। 5 থেকে প্রশ্ন দেখানো, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় যে নির্দিষ্ট পথ অনুসরণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলা হয়। এই কক্ষপথটি উপবৃত্তাকার আকারে। পৃথিবী এই পথ ধরে প্রতি বছর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী সূর্যের চারিদিকে যে কাল্পনিক সমতলে ঘোরে তাকে কক্ষতল বলা হয়। এই কক্ষতলে পৃথিবীর পরিক্রমণ গতি সম্পন্ন হয়। কক্ষপথ ও কক্ষতল পৃথিবীর গতিবিধি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। কেপলারের প্রথম সূত্রটি লেখো। জার্মানি জ্যোতির্বিজ্ঞানী কেপলার গ্রহের গতিবিধি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন। কেপলারের প্রথম সূত্র অনুযায়ী প্রত্যেক গ্রহে সূর্যের চারিদিকে একটি উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে। এই উপবৃত্তে দুটি নাভির একটি নাভিতে সূর্য অবস্থান করে। ফলে গ্রহ কখনো সূর্যের কাছে আসে আবার কখনো দূরে সরে যায়। এই সূত্রের মাধ্যমে গ্রহের গতির প্রকৃতি ব্যাখ্যা করা যায়। সৌরজগতের গতিবিদ্যা বোঝার ক্ষেত্রে এই সূত্র খুব গুরুত্বপূর্ণ। অপসূর অবস্থান কাকে বলে? এর বৈশিষ্ট্য দেখো। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করার সময় যখন সূর্য থেকে সবচেয়ে বেশি দূর অবস্থান করে তখন তাকে অপসূর অবস্থান বলা হয়। সাধারণত প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে এই অবস্থান ঘটে। এই সময় পৃথিবী সূর্য থেকে প্রায় 152 মিলিয়ন কিলোমিটার দূরে থাকে। অপসূর অবস্থায় পৃথিবীর পরিক্রমণ গতি তুলনামূলকভাবে কিছুটা কম হয়। এই সময় সূর্য থেকে দূরে থাকলে পৃথিবীর জলবায়ুর বড় কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের কারণে এই অবস্থার সৃষ্টি হয়। অনুসূর অবস্থান কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে তখন তাকে অনুসূর অবস্থান বলা হয়। সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই অবস্থান দেখা যায়। এই সময় পৃথিবী সূর্য থেকে প্রায় 147 মিলিয়ন কিলোমিটার দূরে থাকে। অনুসূর অবস্থায় পৃথিবীর পরিক্রমণ গতি তুলনামূলকভাবে বেশি হয়। এই অবস্থায় কারণ পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। যদিও পৃথিবী সূর্যের কাছে থাকে তবুও এই সময় উত্তর গোলার্ধে শীতকাল থাকে। চান্দ্র মাস কি? চাঁদ পৃথিবীর চারদিকে একবার পরিক্রমণ করতে যে সময় নেয় তাকে চান্দ্র মাস বলা হয়। এই সময় প্রায় 29 দিন 12 ঘন্টা 44 মিনিট। চাঁদের কলা পরিবর্তনের সাথে এই সময়ের সম্পর্ক রয়েছে। অনেক প্রাচীন ক্যালেন্ডারে চান্দ্র মাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। হ্যাঁ, ইসলামী ক্যালেন্ডারেও চান্দ্রমাস অনুসরণ করে। তাই চান্দ্রমাস সময় গণনার একটি গুরুত্বপূর্ণ একক। সৌরবছর কাকে বলে? পৃথিবী সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে যে সময় নেয় তাকে সৌরবছর বলা হয়। এই সময় প্রায় 365 দিন 6 ঘন্টা। এই অতিরিক্ত 6 ঘন্টার জন্য প্রতি 4 বছরে একদিন যোগ করে অধিবর্ষ করা হয়। সৌরবছরের উপর ভিত্তি করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি হয়েছে। পৃথিবীর ঋতু পরিবর্তন ও সৌরবছরের সাথে সম্পর্কিত। তাই সৌরবছর সময় গণনার একটি গুরুত্বপূর্ণ একক। অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? যে বছরে সাধারণ বছরের তুলনায় একদিন বেশি থাকে তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। সাধারণ বছরে 365 দিন থাকে কিন্তু অধিবর্ষে 366 দিন হয়। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে প্রায় 365 দিন 6 ঘন্টা সময় নেয়। এই অতিরিক্ত 6 ঘন্টা 4 বছর মিলিয়ে একদিন হয়। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 29 দিন করা হয়। এই ধরনের বছরকে অধিবর্ষ বলা হয়। গ্রীষ্মকালে শীতের থেকে গরম। পৃথিবীর অক্ষ হেলানো থাকার কারণে বছরের বিভিন্ন সময় সূর্যের রশ্মি ভিন্নভাবে পৃথিবীতে পড়ে। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, ফলে সূর্যের রশ্মি প্রায় খারাপভাবে পড়ে এবং বেশি তাপ দেয়। এছাড়া এই সময় দিন বড় ও রাত ছোট হয়। দীর্ঘ সময় সূর্যের আলো পাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যায়। তাই গ্রীষ্মকাল শীতের তুলনায় বেশি গরম হয়। কারণ দেখো, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে করে। এই কারণে আমাদের কাছে মনে হয় সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যাচ্ছে। সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে চলা দৃশ্যমান গতিকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয়। বাস্তবে সূর্য চলাচল করে না, পৃথিবীর আবর্তনের ফলে এই দৃশ্য দেখা যায়। এই গতির কারণে পরিবর্তন সূর্য এই গতির কারণে প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। 14 থেকে প্রশ্ন দেখে নাও, সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্ক কাকে বলে? পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করার সময় আমাদের কাছে মনে হয় সূর্য বছরের মধ্যে আকাশ এক নির্দিষ্ট পথে চলাচল হচ্ছে। সূর্যের এই কাল্পনিক পথকে রবিমার্ক বলা হয়। এই পথ কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে অবস্থান করে। বছরে একবার সূর্য এই পথ ধরে উত্তর ও দক্ষিণে সরে যায়। এই ঘটনাকে সূর্যের বার্ষিক আপাতগতি বলা হয়। ঋতু পরিবর্তনের সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূর্যের উত্তরায়ণ কাকে বলে? যখন সূর্য দক্ষিণ থেকে ধীরে ধীরে উত্তর দিকে সরে আসে তখন তাকে সূর্যের উত্তরায়ণ বলা হয়। সাধারণত 22 ডিসেম্বর পর সূর্য উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে। এই সময় সূর্যের লম্ব রশ্মি ধীরে ধীরে নিরক্ষরেখার দিকে আসে, ফলে উত্তর গোলার্ধের দিন ধীরে ধীরে বড় হতে থাকে। এই সময় শীত কমে গিয়ে ধীরে ধীরে গরম বাড়তে থাকে।
সূর্যের দক্ষিণায়ন কাকে বলে? যখন সূর্য উত্তর দিক থেকে ধীরে, ধীরে দক্ষিণ দিকে সরে যায় তখন তাকে সূর্যের দক্ষিণায়ন বলা হয়। সাধারণত ২১শে জুনের পর সূর্য দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হতে শুরু করে। এই সময় সূর্য লম্বরশ্মি নিরক্ষরেখার দিকে সরে আসে। ফলে উত্তর গোলার্ধের দিন ছোট হতে থাকে এবং রাত বড় হয়। ধীরে, ধীরে গ্রীষ্মতে শেষে হয়ে শীতের দিকে অগ্রসর হয়। বসন্তকালীন মহাবিষুব কাকে বলে? ২১শে মার্চ তারিখে সূর্য লম্বরশ্মি নিরক্ষরেখার উপর পড়ে। এই দিনে পৃথিবীর সর্বত্র দিন ও রাত প্রায় সমান হয়। এই ঘটনাকে বিষুব বলা হয়। উত্তর গোলার্ধে এই সময় বসন্ত ঋতু শুরু হয়। তাই ২১শে মার্চের বিষুবকে বসন্তকালীন বিষুব বলা হয়। শরৎকালীন বিষুব কাকে বলে? ২৩শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বলা হয় কেন? ২৩শে সেপ্টেম্বর তারিখে সূর্য লম্বরশ্মি আবার নিরক্ষরেখার উপর পড়ে। এই দিনও পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়। এই ঘটনাকে বিষুব বলা হয়। উত্তর গোলার্ধের এই সময় শরৎ ঋতু শুরু হয়। তাই ২৩শে সেপ্টেম্বরকে বিষুবকে শরৎকালীন বিষুব বলা হয়। জলবিষুব কাকে বলে? বিষুবের সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত প্রায় সমান হয়। এই সময় সূর্যের আলো পৃথিবীর সব স্থানে প্রায় সমান হয়ে পড়ে। ফলে স্থলভাগ ও জলভাগ উভয়ই সমানভাবে আলোকিত হয়। এই অবস্থাকে জলবিষুব বলা হয়। বছরে সাধারণত ২ বার এই ঘটনা ঘটে। তারপরে প্রশ্ন দেখো ২১শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয় কেন? বা কর্কট সংক্রান্তি কাকে বলে? ২১শে জুন তারিখে সূর্য লম্বরশ্মি কর্কট সংক্রান্তির রেখার উপর পড়ে। এই দিনে সূর্য উত্তর দিকে সর্বাধিক অবস্থান থাকে। উত্তর গোলার্ধে এই সময় দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এই বিশেষ অবস্থাকে কর্কট সংক্রান্তি বলা হয়। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতু প্রবল থাকে। তারপরে প্রশ্ন ২২শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হয় কেন? মকর সংক্রান্তি কাকে বলে? ২২শে ডিসেম্বর তারিখে সূর্য লম্বরশ্মি মকর সংক্রান্তির রেখার উপর পড়ে। এই সময় সূর্য দক্ষিণ দিকে সর্বাধিক অবস্থানে থাকে। উত্তর গোলার্ধে এই দিনে রাত সবচেয়ে বড় এবং দিন সবচেয়ে ছোট হয়। এই অবস্থানকে মকর সংক্রান্তি বলা হয়। এই সময় থেকে সূর্য ধীরে, ধীরে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে। ফলে উত্তর গোলার্ধে দিন ধীরে, ধীরে বড় হতে থাকে। কাকে কেন নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়? উত্তর মেরুর অঞ্চলের কিছু দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এই অঞ্চলে গ্রীষ্মকাল সূর্য সম্পূর্ণভাবে অস্ত যায় না। ফলে রাতের সময়ও আকাশে সূর্য দেখা যায়। এই কারণে মধ্যরাত্রিতে সূর্যের আলো দেখা যায়। এই বিশেষ প্রাকৃতিক ঘটনার জন্য এই অঞ্চলকে মধ্যরাতে সূর্যদেশ বলা হয়। নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্ন দেখো মেরুপ্রভা মেরুজ্যোতি কি? মেরু অঞ্চলের আকাশে রাতের বেলা যে বর্ণালী আলোর ঝলকানি দেখা যায় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলা হয়। সূর্য থেকে আসা আধানযুক্ত কণিকার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে এই আলো সৃষ্টি হয়। এই আলো সাধারণত সবুজ আলো বা বেগুনি রঙের হয়। এটি উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে বেশি দেখা যায়। এই প্রাকৃতিক আলোকময় দৃশ্য খুবই মনোমুগ্ধকর। তারপরে প্রশ্ন সুমেরু প্রভা বা কুমেরু প্রভা কাকে বলে? উত্তর মেরু থেকে অঞ্চলে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে সুমেরু প্রভা বলে। এটি মূলত উত্তর মেরুর কাছাকাছি আকাশে দেখা যায়। আবার দক্ষিণ মেরুর অঞ্চলে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে কুমেরু প্রভা বলা হয়। উভয় ক্ষেত্রে সূর্য থেকে আসা আধানযুক্ত কণিকা বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ করে আলোর সৃষ্টি হয়। এই দুই ধরনের আলোকময় ঘটনাই মেরু প্রভার অন্তর্গত। তারপরের প্রশ্ন দেখে নাও মেরু অঞ্চলের একটানা ৬ মাস দিন ও ৬ মাস রাত হয় কেন? পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় রয়েছে এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এই কারণে বছরের এক সময় উত্তর মেরু সূর্যের দিকে হেলা থাকে এবং অন্য সময় সূর্য থেকে বিপরীত দিকে হেলে থাকে। তখন যখন সূর্য মেরু সূর্যের দিকে হেলে থাকে তখন সেখানে সূর্য দীর্ঘ সময় অস্ত যায় না। ফলে সেখানে একটানা প্রায় ৬ মাস দিন থাকে। আবার যখন সেই মেরু সূর্য থেকে বিপরীত দিকে হেলে যায় তখন সূর্য দেখা যায় না। ফলে সেখানে প্রায় ৬ মাস রাত থাকে। অরোরা অস্টারিস সৃষ্টির কারণ কি? সূর্য থেকে নির্গত আধানযুক্ত কণিকা মহাশূন্যে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর দিকে আসে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এই কণিকাগুলিকে মেরু অঞ্চলের দিকে নিয়ে যায়। সেখানে বায়ুমণ্ডলের গ্যাসের সাথে সংঘর্ষ ঘটলে আলোর সৃষ্টি হয়। দক্ষিণ মেরুর অঞ্চলের আকাশে এই আলোর ঝলকানিকে অরোরা অস্টারিস বলা হয়। এটি সাধারণত রাতের আকাশে সবুজ, লাল বা বেগুনি রঙের আলো হিসাবে দেখা যায়। এটি একটি সুন্দর প্রাকৃতিক আলোকময় ঘটনা। অপসূর এবং অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। দেখো অপসূর পৃথিবীর সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। অনুসূর পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে। সাধারণত ৪ঠা জুলাই কাছাকাছি সময় ঘটে এই অপসূর। আর অনুসূর সাধারণত ৩ জানুয়ারির কাছাকাছি সময় ঘটে। অপসূরে এই সময় পৃথিবীর পরিক্রমণ গতি তুলনামূলকভাবে কম হয়। আর অনুসূরে এই সময় পৃথিবীর পরিক্রমণ গতি তুলনামূলকভাবে বেশি হয়। তারপরে প্রশ্ন দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। কর্কট সংক্রান্তি ২১শে জুন তারিখে ঘটে আর মকর সংক্রান্তি ২২শে ডিসেম্বর তারিখে ঘটে। কর্কট সংক্রান্তি সূর্য লম্বরাশি কর্কটক্রান্তি রেখার আর সূর্য মকর সংক্রান্তি সূর্য লম্বরাশি মকরক্রান্তি রেখার উপর পড়ে। ঠিক আছে? উত্তর গোলার্ধের দিন হয় সবচেয়ে বড় আর মকর সংক্রান্তিতে উত্তর গোলার্ধের রাত হয় সবচেয়ে ছোট। এবারে ৫ দেখো ৫ মার্কের প্রশ্ন। পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল লেখো। উত্তর ঋতু পরিবর্তন। পৃথিবী তার কক্ষতারে ৪৭ ডিগ্রি কোণে হেলে থাকার কারণে সূর্যকে প্রদক্ষিণ করার সময় উত্তর ও দক্ষিণ গোলার্ধে পর্যায়ক্রমে সূর্যের দিকে ঝুঁকে থাকে। এর ফলে তাপমাত্রার পরিবর্তন ঘটে এবং ঋতুচক্রের সৃষ্টি হয়। গ্রীষ্ম, বর্ষা, শরতের মধ্যে শীত, বসন্ত এইসব ঋতু সৃষ্টি হয়। তারপর দেখো ২ নম্বর দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। বছরের বিভিন্ন সময়ে পৃথিবী সূর্যের সাপেক্ষে অবস্থানের কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে না। যেমন উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে দিন বড় ও রাত ছোট হয় এবং শীতকালে দিন ছোট ও রাত বড় হয়। তারপর দেখো বছরের গণনা ও অধিবর্ষ। পৃথিবী সূর্যের চারপাশে একবার পূর্ণ পরিক্রমণ করতে সময় নেয় প্রায় দিন ৩৬৫ ঘন্টা দিন ৪৮ ঘন্টা ৪৬ মিনিট। ঠিক আছে? এই সময়কালকে ১ বছর ধরা হয়। এই বাড়তি প্রায় ৬ ঘন্টা হিসাব প্রতি ৪ বছর পর, পর একদিন বাড়িয়ে লিপ ইয়ার গণনা করা হয়। সূর্যের পতন কোণের তারতম্য। পৃথিবী ঘুরে, ঘুরে সূর্যের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করায় বছরের বিভিন্ন সময় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায় আবার কখনো কর্কটক্রান্তি বা মকরক্রান্তি রেখার উপর লম্ব হয়ে পড়ে। ৫ অপসূর ও অনুসূর অবস্থান। উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় পৃথিবী কখনো সূর্যের খুব কাছে আর আবার কখনো দূরে অবস্থান করে। ঋতু পরিবর্তনের কারণগুলো লেখো। পৃথিবীর অভিগত গোলক আকৃতি। পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য সূর্যরশ্মি ভূপৃষ্ঠে কোথাও লম্বভাবে পড়ে, কোথাও তির্যকভাবে পড়ে। তির্যক ও লম্বাভাবে পতিত সূর্যরশ্মির মধ্যে উত্তাপ ও এর তারতম্যের থাকায় কোথাও শীত, কোথাও গ্রীষ্ম ঋতু দেখা যায়। পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য দিন রাতের সংঘটিত হয়। এর ফলে উষ্ণতার তারতম্য ঘটে ও ঋতু পরিবর্তন হয়।
পৃথিবীর আবর্তন গতি না থাকলে অর্ধেক পৃথিবীতে চিরগ্রীষ্ম ও অর্ধেক পৃথিবীতে চিরশীত বিরাজ থাকতো। পৃথিবীর পরিক্রমণ গতি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, যা পরিক্রমণ গতি নামে পরিচিত। এই পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময় সূর্যের রশ্মি প্রাপ্তির তারতম্য দেখা যায়, যার দরুন ঋতু পরিবর্তন সংঘটিত হয়। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না। এর ফলে উষ্ণতার পার্থক্য সৃষ্টি হয়। পৃথিবীর মেরুরেখার একই দিকে অবস্থান পৃথিবীর কক্ষতলের উপর তার মেরুরেখার ৬৬৬ ডিগ্রি কোণে সর্বদা একই দিকে অবস্থানের ফলে দিন ও রাত্রের হ্রাস বৃদ্ধি ঘটে। এর ফলে শীত ও গ্রীষ্মের তারতম্য দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখে নাও, অপসূর ও অনুসূর অবস্থান চিত্রসহ ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য, ঠিক আছে? তোমরা রেডি করে নাও। দেখো চিত্রসহ এখানে দেওয়া আছে, তোমাদের বইয়েও এইটা পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও, ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় ১৫,২০,০০,০০০ কিলোমিটার। একে পৃথিবীর অপসূরের অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি ৬ মাসে দূরত্ব ক্রমশ কমতে থাকে। আর ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় ১৪,৭০,০০,০০০ কিলোমিটার। একে পৃথিবীর অনুসরণ অবস্থান বলা হয়। আর এই ছবিটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে হুবহু প্র্যাকটিস করে নাও একটু, এটা শিওর আসছে এবছরের পরীক্ষায়, ঠিক আছে? আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার দেওয়া হবে ভূগোলের, ঠিক আছে? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।